উজ্জয়িনী, এই যে একজন বৈধ ভোটারও যেন ভোটদানের অধিকার থেকে বঞ্চিত না হন, এই দাবি বারবারই উঠেছে, কিন্তু সত্যি সত্যি পিছিয়ে পড়া মানুষ, সেই প্রান্তিক একজন মানুষ যার এসে সেভাবে নিজের কথা বলার ক্ষমতা নেই, যোগ্য, তিনি পারেন না, সে পারবেনই না এসে সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে লড়াই করতে, নিজের বক্তব্য তুলে ধরতে। এই বিষয়টিকে কি যথেষ্ট সহানুভূতির সঙ্গে, যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হলো বলে মনে হয়? আপনি কিভাবে দেখছেন এই নির্দেশকে এবং যা হতে চলেছে সে বিষয়টাকে? এখন যে নির্দেশের কথা বলছেন, অন্তর্বর্তীকালীন যে নির্দেশ, এতে সত্যি কতজন বৈধ ভোটার ভোট দিতে পারবে সে বিষয়ে যথেষ্ট শঙ্কা থাকছেই। কারণ খুব মোটা ভাবে দেখলে এই নির্বাচনের দুদিন আগে যাদের নাম ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার হবে তারা গিয়ে ভোট দিতে পারবেন, ভোটার তালিকাতে তাদের নাম থাকবে, গিয়ে ভোট দিতে পারবেন। আমরা বিহারের এসআইআর দেখেছি এবং সেই এসআইআর প্রক্রিয়াতে দেখেছি যাদের এসআইআর এর নাম ক্লিয়ারও হয়েছে, নির্বাচনের দিন তারা গিয়ে ভোট কেন্দ্রে দেখেছেন তাদের নাম সেখানে নেই। এইরকম ঘটনা যেখানে স্বাভাবিক, সেখানে আমরা আশা করছি যে ট্রাইব্যুনালে একদিন আগে বা দুদিন আগে যাদের নাম গ্রিন সিগন্যাল পাবে তারা গিয়ে ভোট দিতে পারবেন। আমি অতটা আশা ব্যঞ্জক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। আর তারপরে আপনি যে সঠিকভাবে প্রশ্নটা করছেন যে যারা একদম পিছিয়ে পড়া মানুষ, যারা বিভিন্ন আইন আদালতে দ্বারস্থ হতে পারবেন না, তাদের কি হবে? তো আমাদের অনেকেই জানেন যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বিহারের এসআইআর যখন শুরু হয়েছিল সেই সময় সুপ্রিম কোর্টে একটি কেস, আমরা এসআইআর সংক্রান্ত পুরো বিষয়টিকে নিয়ে একটি কেস করেছিলাম, সেই কেস এখনো চলছে। সেই কেসের অনেকগুলো প্রতিপাদ্য বিষয়ের মধ্যে একটি বিষয় ছিল যেভাবে এসআইআর প্রক্রিয়া বিহারে তখন হয়েছিল এখন পশ্চিমবঙ্গতে হচ্ছে, যে অল্প সময়ের মধ্যে নির্বাচনের আগে যেভাবে হুড়োহুড়ি করে রানাবাবু বলছিলেন সম্পূর্ণভাবে, যেভাবে বিএলওদের দিয়ে সম্পূর্ণ প্রশিক্ষণ না দিয়ে, সেটা তো আমরা প্রাথমিকভাবে এসআইআর দেখেছি। এরপরে যখন আপনার অ্যাডজুডিকেশন হলো, এরপরে যখন হিয়ারিং হলো, এই হিয়ারিং এরও যে প্রচুর গন্ডগোলের খবর আমাদের কানে আসে, সেগুলোর কিন্তু প্রতিফলন এবারে ট্রাইব্যুনালেও দেখা যাবে। হিয়ারিং এ যারা গেছেন, বিভিন্ন কাগজপত্র জমা করেছেন, তাদের সেই কাগজপত্র যে জমা করেছেন তার কোনো নথি বা রসিদ কিছু তাদেরকে দেওয়া হয়নি। আমি শুনলাম ট্রাইব্যুনালে যারা যাবেন তাদেরকে বলা হচ্ছে অনলাইনে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করে দিন, ডকুমেন্টস আপনি যদি হিয়ারিং এ জমা দিয়ে থাকেন সেই ডকুমেন্টস এর রেফারেন্সে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। কি ডকুমেন্টস তিনি দিয়েছিলেন তার কাছে কোনো প্রমাণপত্র, প্রমাণ কিছু নেই, এবং কিসের ভিত্তিতে তিনি রিজেক্টেড হলেন এইটা তো আমি শুনেছি যে কলকাতা, যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি যার নাম বাদ পড়েছিল, প্রাক্তন বিচারপতি, পরে যার নাম যুক্ত হয়েছে, তিনিও বলেছিলেন যে আমাকে তো জানতে হবে আমাকে কেন বাদ দিল, আমি যদি নাই জানি কেন বাদ দিল, আমি কিসের ভিত্তিতে ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করব। এটা বলে দেওয়ার সোজা যে এই সমস্ত মানুষরা ট্রাইব্যুনালে যাবেন, আবেদন করবেন এবং যারা বৈধ তারা আবার ফিরে আসবেন। আমার একটা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যে হয়রানিটা হচ্ছে, যারা বৈধ ভোটার হিসেবে ফিরে আসবেন তাদের কাছে কে ক্ষমা চাইবে? নির্বাচন কমিশন ক্ষমা চাইবে, নির্বাচন কমিশনের পরবর্তীকালে যারা হিয়ারিং করেছিলেন সেই অফিসাররা ক্ষমা চাইবেন, কে ক্ষমা চাইবে? তাদেরকে কেন এই হয়রানির শিকার হতে হবে? যার নাম 2025-এর ভোটার তালিকায় ছিল তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আজকে ট্রাইব্যুনালে টেনে আনা হচ্ছে, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সে এইরকম পশ্চিমবঙ্গের মতো লজিক্যাল ডিসক্রিপেন্সির উদাহরণ অন্য রাজ্যে নেই। তাহলে যারা শেষ পর্যন্ত কোনো রকমের কষ্টের সৃষ্টি গিয়েও প্রমাণ করবেন যে না তারা বৈধ ভোটার, তাদের এই হয়রানি হওয়া তাদের কি এটা প্রাপ্য ছিল একটা দেশের নাগরিক হিসেবে? নির্বাচন কমিশনার কি প্রথমেই সন্দেহ করে দেখে দিতে পারেন যে আপনি ডাউটফুল ভোটার, তারপরে এবার আপনি এসে প্রমাণ করুন যে না আপনি ডাউটফুল না? এই পুরো প্রক্রিয়াটাই আমার মনে হয় এইটা নিয়ে প্রশ্ন তোলা উচিত, যে নির্বাচন কমিশনের তো প্রমাণ দেখানো উচিত, কেন আমাকে ডাউটফুল বলা হচ্ছে? আমার বাবার সাথে বয়সের ব্যবধান 30 বছর বলে আমি ডাউটফুল, আমার নাম মুখার্জি থেকে মন্ডল হয়ে গেছে বলে আমি ডাউটফুল, মানে যে সমস্ত লজিক্যাল, পার্টিকুলারলি লজিক্যাল ডিসক্রিপেন্সি যে বিষয়টা আনা হয়েছে, এটা খুবই ইললজিক্যাল। এর মধ্যে লজিক আমরা খুব একটা সাধারণ মানুষ হিসেবে দেখতে পাচ্ছি না। আর একটা বড় সমস্যা হচ্ছে ট্রাইব্যুনালে যে সাধারণ মানুষ যাবে, কিভাবে যেতে হয়? অনলাইনের অ্যাক্সেস কতজনের আছে আমাদের দেশে? সাধারণভাবে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, এই তথ্য একজন গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ, মহিলা কার কাছ থেকে পাবে? কে দেবে তাদেরকে এই তথ্য? কি মেকানিজম আছে? এইটাও কি বিএলওদের উপরে ছাড়া আছে যে এই তথ্য বিএলওরা তাদেরকে দেবে? কারা দেবে? কারা অ্যাকম্পানি করবে এই এত লক্ষ মানুষকে ট্রাইব্যুনাল প্রসেসে?
ট্রাইব্যুনালে যদি কোনো খরচ থাকারই কথা, তো সেই খরচগুলো কোথা থেকে আসবে, কেন এই মানুষগুলোকে সেই খরচগুলোর দায়ভার বহন করতে হবে? এই কথাগুলো, এই প্রশ্নগুলো আমার মনে হয় আমরা সাধারণভাবে নাগরিক সমাজ থেকে যে প্রশ্নগুলো তুলছি, এগুলো রাজনৈতিক দলগুলোরও তোলা উচিত ছিল। ভোটারদের একটা বড় অংশের ভোটারকে বাদ রেখে ভোট যেটা হচ্ছে, যেটা অভূতপূর্ব, স্বাধীনতার পরে ভারতবর্ষে আজ পর্যন্ত কোথাও হয়েছে বলে মনে হয় না, পশ্চিমবঙ্গে সেটা হতে চলেছে। সেইটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আমরা এক বাক্যে, প্রথম থেকে বলছিলেন বটে একটা ভোটারকে বাদ দিয়েও ভোট না, কিন্তু যখন আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন সব রাজনৈতিক দলই মনোনয়নপত্র মানে ক্যান্ডিডেটস দিয়েছেন, নির্বাচনের দিকে শনৈ শনৈ এগিয়ে যাচ্ছেন। ভোটাররা যাই 27 লক্ষ বাদ থাকুন না 34 লক্ষ বাদ থাকুন, ভোট হবে। কিন্তু এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স গুলো যারা ভোট দিতে পারবেন না তাদের কি হবে, পরবর্তীকালে যাদের নাম ক্লিয়ার হবে, এই এবার যে যারা ভোট দিতে পারলেন না সেই ক্ষতি, এক অর্থে তো ক্ষতি, নাগরিকভাবে তাদের ক্ষতি, এই ক্ষতিপূরণটা কে করবে? এইগুলো খুব ভ্যালিড কোয়েশ্চেন। একটা কথা বলেই ছোট্ট একটা উদাহরণ দিই, 2021-এ 7 জন এমন প্রার্থী ছিলেন যাদের জয়ের ব্যবধান 1000-এর মতন ছিল, 1000 ভোটের জয়ের ব্যবধানে তারা জিতেছিলেন। এবারে তো এক একটা কনস্টিটিউয়েন্সি থেকে হাজার তো কিছুই না, 1000 দিয়ে তো শুরু হয়, হাজার হাজার নাম বাদ গেছে। সুপ্রিম কোর্টও তার হিয়ারিং এর সময় একটা অবজারভেশনে বোধহয় বলেছে যে যদি 2 থেকে 3% ভোটারের নাম বাদ যায় এবং যদি যারা জিতবেন জয়ের মার্জিনটা যদি 2 থেকে 3% হয়, তো ভেবে দেখুন, আমাদের মনে হয় আমাদের সমস্ত সাধারণ মানুষের এটা ভাবার কথা। আমরা গণতন্ত্রের কথা বলছি, আমরা নির্বাচনী গণতন্ত্রের কথা বলছি, সেখানে আমরা জনপ্রতিনিধিদের যাদেরকে পাঠাবো নির্বাচিত করে, সেই প্রক্রিয়ার মধ্যে শস্যের মধ্যে ভূত ঢুকে গেলে গণতন্ত্রটা কি মজবুত থাকে?